এই ধরনের মাইনরিটি ক্লাসের মধ্যে কিন্তু এই সুচারুভাবে ধর্মের বীজটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার যেটা ধারণা। তাদের বলা হয়েছে যে কমিউনিস্টদের কথা তোমরা শুনো না, ধর্ম মানে না, ওদের কথা যদি শুনে গেলে তোমার তোমার ধর্ম নিয়ে তুমি থাকতে পারবে না। এগুলো প্রথম থেকেই কিছু নেতৃত্ব, কিছু শ্রেণী, কিছু রাজনৈতিক দল তারা কিন্তু এই জিনিসটা চালিয়ে যাচ্ছে। আর এটার মূলে শরৎচন্দ্র বসু যেটা বারবার বলেছিলেন, এর মূলে কিন্তু দেশ বিভাগ। আজকে কিছু লোক, বাইরের কিছু লোক এবং পশ্চিমবাংলারও কিছু লোক, তারা বিশেষ সম্প্রদায়ের মানে বিশেষ রাজনৈতিক দলের লোক, যারা বাঙালিদের গালাগাল করছেন। কেন না, পশ্চিমবাংলার বেশ কিছু বাঙালি এই বেঙ্গল ফাইলসটাকে গ্রহণ করছেন না। আরে গোপাল মুখার্জির পরিবারের লোকেরাই তো কোর্টে গেছেন, তাদের বক্তব্য হচ্ছে আমাদের পূর্বপুরুষকে যে ভাবে প্রদর্শিত করা হচ্ছে এটা ভুল। আমাদের পূর্বপুরুষ কোনোদিনই উগ্র হিন্দুত্ববাদকে সাপোর্ট করেননি, উনি মুসলমান পরিবারকেও বাঁচিয়েছিলেন। উনি একটা জিনিস স্পষ্ট বলে দিয়েছিলেন যে নারীর সম্মান যাতে নষ্ট হয় সেটা তোমরা দেখবে। সেখানে নিজের পরিবারই রাজি হচ্ছে না। আমি কে একজন অভিনেত্রী একটা সিনেমা করে দিল, আমি সেটাকে হ্যাঁ হ্যাঁ হিন্দু সেন্টিমেন্টে আমি চোখের জল ঝরিয়ে আমি তার জন্য রাস্তা নামবো। পশ্চিমবঙ্গে অনেক আন্দোলন হয়েছে, আমরা দেখেছি, অনেক আন্দোলন হয়েছে। হযরত মোহাম্মদের চুল নিয়ে দাঙ্গা হয়েছে, আমরা দেখেছি, আমি তার সাক্ষী। আমি সেই আবার পুরোনো দিনের মতন সে রাত্রির অন্ধকারে আমরা শুনেছি একদিকে বন্দে মাতরম, একদিকে আল্লাহু আকবার, বোমার আওয়াজ শুনেছি, আমি বোম পড়ছে। তো এগুলো তো উস্কে দেওয়া, লোককে উস্কে দেওয়া, উস্কে দিয়ে দুই ধর্মের লোকেদের লাগিয়ে দাও, তাদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দাও, মাঝখান থেকে তুমি ক্ষীরটা খেয়ে নাও। তো বহু পুরনো রাজনৈতিক চাল ভারতবর্ষে। দেশটা ভাগ হয়েছিল ইংরেজদের কূটনৈতিক চালে। দেশটা কেন ভাগ হয়েছিল? তার কারণ ব্রিটিশ সবসময় ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে ভারতবর্ষকে শাসন করে গেছে, এবং তারাই উস্কানি দিয়ে, তারা তার কূটনৈতিক চাল নিয়ে তারা এই ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করল। যেখানে একটা হলো পুরো মুসলিম দেশ, মৌলবাদীদের দেশ পাকিস্তান, আরেকটা অনেকেই এখন বলছেন আরেকটা হিন্দু রাষ্ট্র। না, হিন্দু রাষ্ট্র নয়, ভুল। ভারতবর্ষ যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা ইউনাইটেড সেকুলার কান্ট্রি, অসাম্প্রদায়িক সেকুলার একটা রাষ্ট্র হয়েছিল ভারতবর্ষ। না কোনো দিন এখানে পাওয়ারেও কোনো দিন লেখা নেই এটা হিন্দু রাষ্ট্র। এখানে একটা প্রশ্ন চলে আসছে, এই যে আপনি বলছেন যে ধর্মনিরপেক্ষ মানে সংবিধানে যেটা লেখা রয়েছে যে জায়গাটা, তো তাহলে কেন যে ধর্ম নিরপেক্ষই হয় তাহলে কেন কোটা সিস্টেম আসবে? তো এখানেই তো প্রবলেম হয়েছে, কোটা সিস্টেম। মুসলিমদের জন্য, মাইনরিটির জন্যই আমরা মেরিটটা বড় কথা নাকি না আমাদের ইয়েটা বড় কথা, আমাদের কোটা সংখ্যালঘু এই কোটাটা বড় কথা? সেটা তো মানে ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার যে কটাই এসছে তারা কোনোদিন এটা চিন্তা করেনি যে কোটার একটা সীমানা আছে। হ্যাঁ, আদিবাসী কিছু মুসলিম সম্প্রদায়ের লোক, এরা অনেকেই কিন্তু অশিক্ষার অন্ধকারে ছিল, তাদের শিক্ষা দিয়ে মেন স্ট্রিমে আনার একটা ব্যাপার ছিল, যার জন্য কোটা সিস্টেম হয়েছিল। তার তো একটা সময়সীমা থাকবে।
আজকে কিন্তু এই মাইনরিটি যেটা, এরা আজকে একটা পার্টিকুলার ওই সংখ্যালঘুদের টার্গেট করছে। এরপরে কিন্তু আরো আসবে লোক, জৈন আসবে, খ্রিস্টান আসবে, শিখ আসবে, এরা কিন্তু একটা ধর্ম, এরা কিন্তু সংখ্যালঘু। এটা আমাদের চিন্তা করতে হবে। এটা কিন্তু শুধুমাত্র এখানেই শেষ নয়। এটাকে যদি আমরা আশকারা দিই, তাহলে আমরা দেখব আমার বাড়ির পাশে এক খ্রিস্টান ভদ্রলোক, যিনি রোজ চার্চে যান, প্রার্থনা করেন। আমার বাড়ির পাশে একজন পাঞ্জাবি শিখ ভদ্রলোক, যিনি রোজ গুরুদ্বারায় যান নিয়ম করে। আমার বাড়ির পাশে একজন জৈন ভদ্রলোক, যিনি রোজ জৈন মন্দিরে যান, সকালবেলা ভোরবেলা পুজো করে ধুতি পরে খালি পায়ে যান। এই ভবানীপুর অঞ্চলে অনেক আছে। এক এক করে তাদের যদি সংখ্যালঘুদের বেঁচে নির্যাতন করা হয়, ভারতবর্ষ কি অসাম্প্রদায়িক দেশ থাকবে? সেই দিকে তো এগোচ্ছে, কিছু মৌলবাদী তো সেই দিকে এগোচ্ছে। আজকে যে মৌলবাদীরা হঠাৎ করে আপন করে বুকে জড়িয়ে ধরেছে গোপাল মুখার্জিকে, এতদিন কোথায় ছিল তারা? এতদিন তো গোপাল মুখার্জির কথা বলেনি। আজকে হঠাৎ করে 26-এর ভোট, সেইটা মাথায় রেখে তারা গোপাল মুখার্জির বিরাট সাপোর্টার হয়ে গেল, মূর্তি বসাচ্ছে, মিছিল করছে তার ছবি নিয়ে, একমাত্র তার ছবি, আর কারোর ছবি নেই। গেরুয়াধারী সন্ন্যাসীরা মিছিল করছেন গোপাল মুখার্জির ছবি নিয়ে। আমি নিজের চোখে দেখেছি সেদিন কলেজ স্কোয়ারে। তো এটা সাজানো জিনিস নয়। গোপাল মুখার্জি সকলকেই রক্ষা করেছেন, মানে তিনি কিন্তু মানে হিন্দু, উগ্রবাদ, মুসলিম, খ্রিস্টান দেখে করেননি। তিনি উগ্রবাদী ছিলেন না। এবং ওইটা যদি সাকসেসফুল হতো, আজকে গ্রেট ক্যালকাটা কিলিংটা যদি সাকসেসফুল হতো, তার নেক্সট স্টেপ হতো খ্রিস্টানদের মারো, পাঞ্জাবিদের মারো। আজকে একটা জিনিস আমাদের খুব গভীরভাবে চিন্তা করা দরকার, সেটা হচ্ছে দেশ যে ভাগ হলো, খালি দুটো প্রদেশ কেন? পাঞ্জাব আর বাংলা। কারণ পাঞ্জাব আর বাংলা স্বাধীনতা সংগ্রামে সব থেকে বেশি রক্ত ঝরিয়েছে বলে সেটাকে মুসলিম লীগ আর কংগ্রেসের টুকুসুর হয়ে গিয়েছিল তারা। হায়দ্রাবাদে, আন্ধ্রপ্রদেশে কম মুসলিম আছে, কেরালায় কম মুসলিম ছিল, উত্তরপ্রদেশ, বিহারে কম মুসলিম ছিল, সেসব তো ভাগ হয়নি। সেখানে তো পার্টিশনের কথা চিন্তা করেনি। আজকে কেন পাঞ্জাব আর বাংলাকে চিন্তা করলো? তার কারণ ওই ইংরেজদের কূটনৈতিক চাল। দেশ ছেড়ে চলে যাবার আগে এমন একটা ক্ষত রেখে যাব যে এই ক্ষতের মাসুল গুনতে হবে ভারত সরকারকে। আজকে বাংলাদেশে আবার নতুন করে মৌলবাদী শাসন। আজকে নির্বাচিত একটি সরকারকে কিভাবে মৌলবাদীদের মদতে উৎখাত করে দিল। আজকে পশ্চিম পাকিস্তানের যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে ওরা এই কাশ্মীরি জঙ্গিদের বেছে বেছে ওরা যে ভারতবর্ষে ঝামেলা করছে, এর শেকড় তো সেই পার্টিশন। আজকে শরৎচন্দ্র বসু বলেছিলেন, তোমরা দেশকে ভাগ করছো, তোমরা বলছো যে এই যে সমস্যা এটার সমাধান হবে না যতক্ষণ না দেশ ভাগ হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু বিষবৃক্ষর বীজ রোপণ করছো। এই বিষবৃক্ষ যখন মহিরু হবে, এর প্রত্যেকটা ফল হবে বিষফল। এগুলো সহ্য করতে হবে ভারতবাসীকে, সহ্য করতে হবে পাকিস্তানকে। যার জন্যে ওই 46 সালের পর যখন মুসলিম লীগ টলটলমান হয়ে গেল, তখন ইংরেজদের সঙ্গে তলে তলে মুসলিম লীগ আর কংগ্রেসের একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এরা দেখলো বাংলাকে হাতে রাখতে গেলে আমাদের ভারতবর্ষকে লাগবে,
45 সালে শরৎ বোস ছাড়া পেলেন। শরৎ বোস ছিলেন সব থেকে পরে ছাড়া পাওয়া রাজনৈতিক নেতা, সর্বশেষ রাজনৈতিক নেতা যিনি ব্রিটিশের কারাগার থেকে যিনি মুক্ত পেলেন। এবং সঙ্গে সঙ্গে এটা কি করলো ইংরেজ সরকার, 38/2 এলগিন রোডকে এনিমি প্রপার্টি ডিক্লেয়ার করেছিল। এর 25% শেয়ার ছিল সুভাষচন্দ্র, সেই শেয়ারটাকে ওরা নিলামে তুলবে। শরৎচন্দ্র বসু কুনুর থেকে প্রথম গেলেন বম্বেতে, ওখানে ডেকেছিল। বম্বেতে একটা বিশাল জনসভায় উনি ভাষণ দিলেন, বক্তব্য রাখলেন, আইনের ব্যাপারে বললেন, ওই ট্রায়ালের জন্য কিভাবে আনরেস্ট হয়েছে সারা ভারতবর্ষে সেটা বললেন। এবং সেই মিটিংয়ে তারা একটা শরৎচন্দ্র বসুকে একটা ভালো মানে টাকার অঙ্ক ওরা দিয়েছিলেন শরৎচন্দ্র বসুকে, বলেছিলেন আপনি কোনো সৎ কাজে এটা ব্যবহার করবেন। শরৎচন্দ্র বসু কথা দিয়ে এসেছিলেন যে আমি আমার ব্যক্তিগত কারণে টাকা খরচা করবো না, আমি এটা ব্যবহার করবো একটি সৎ কাজে। কলকাতা ফিরে এসে দেখলাম এই ব্যাপার, নিলামে উঠবে, কিন্তু নিলামের কেউ সাহস পাচ্ছে না। ওই নিলামে যোগ দেওয়ার, নিলাম ডাকার কোনো থার্ড পার্টি সাহস পাচ্ছে না, কারণ বাড়িটা সুভাষচন্দ্রের পৈতৃক বাড়ি, এ বাড়িটা ছিল, বাইরে কিন্তু মার খেতে হবে, তুই ডাক দেয়। শরৎচন্দ্র বসু দেখলেন যে ইংরেজ যে দামটা ধার্য করেছে, তিনি যে অ্যামাউন্টটা পেয়েছেন বম্বে থেকে, এটা একটু কম পড়ছে। কাকে ডাকবেন সাহায্য করতে চিন্তা করলেন, তার ডাকে এগিয়ে এলেন সুরেশচন্দ্র মজুমদার, আনন্দবাজার গ্রুপের। আনন্দবাজার গ্রুপের সুরেশচন্দ্র মজুমদার সাংবাদিক। তিনি বললেন আমি টাকা দেবো, আপনি ডাকবেন। টাকা জোগাড় হলো, একমাত্র শরৎচন্দ্র বসু ডাকটা দিলেন, উনি কিনে নিলেন সত্তাটা, উনি নিজে ওইটার বাড়িটার নামকরণ করলেন নেতাজি ভবন। যখন ওখানে উদ্বোধন করে ফিতে কেটে শরৎচন্দ্র বসু ঢুকছেন বাড়িতে, তার সঙ্গে অনেক দলের লোক, শরৎচন্দ্র বসু ওই পটিকর তলায় দাঁড়িয়ে বলেছিলেন, আই ডেডিকেট দিস হাউস টু দ্য নেশন, জাতিকে আমি উৎসর্গ করলাম এই বাড়িটা। এখানে স্বাধীনতা সংগ্রামের ওপর গবেষণা হবে, আইনের ওপর গবেষণা হবে, গবেষকরা আসবেন, কলেজ পড়ুয়ারা আসবেন, তারা এখানে বসে পড়াশোনা করবেন। এখন আমি অনেকদিন থেকে আমি বিচ্ছিন্ন, এককালে ভলেন্টিয়ারের কাজ করেছি প্রচুর। মেন ভাবনাটা কিন্তু প্রথম শরৎচন্দ্র বসু ছিল। এবং তিনি যখন দেখলেন, আমি আমার পরে এটা ফিরে যাই, 46 সালের শেষের দিকে, 47 সালের গোড়ার দিকে কংগ্রেসের মতিগতি ভালো না, তারা তলে তলে কিন্তু পার্টিশন করাচ্ছে। তখন ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে। শরৎচন্দ্র বসুকে ওরা মন্ত্রী করেছে কোল মাইন্সের, মাইনিং অ্যান্ড কোল অ্যান্ড মাইন্স, এটাতে ওরা মন্ত্রী হয়েছেন শরৎচন্দ্র বসু। তিনি দেখলেন কংগ্রেসের মতিগতি ভালো না, তারা তলে তলে ব্রিটিশদের সঙ্গে এই পার্টিশন চুক্তিতে কিন্তু সায় দিচ্ছে। প্রতিবাদে তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন, কলকাতায় চলে এসে পরবর্তীকালে তিনি কংগ্রেস থেকে ইস্তফা দিলেন। এবং তিনি নিজস্ব একটা ফর্মুলা দিলেন, পার্টিশনকে রুখতেই হবে। সোজা গিয়ে তিনি জিন্নার সঙ্গে কথা বললেন। মোহাম্মদ আলী জিন্না তখন স্বপ্ন দেখেছেন টু নেশন থিওরি, 1940 সালে লাহোর কনভেনশনে যেটা গৃহীত হয়েছে। তারও আগে আপনি যদি দেখেন, গোয়ালিকার, পরে সাভারকার, এরা কিন্তু টু নেশন থিওরিটাকে সাপোর্ট করছেন। গোয়ালিকার অনেক দিন আগে RSS এর ফাউন্ডার, তিনি প্রেসিডেন্ট, তার বইতে এই টু নেশন থিওরিটা আছে। সেটা 1940 সালে রিভাইভ করছেন মুসলিম লীগ থেকে। অর্থাৎ
হিন্দু মহাসভা থেকে কিন্তু অলরেডি টু নেশন থিওরি ওরা বলছে যে হিন্দু মুসলিম এই মিশ খাবে না, আলাদা করতেই হবে। পরবর্তীকালে মুসলিম লীগ 1940 সালে বলতে হবে, জিন্না কিন্তু পাকিস্তানের লোক ছিল না, জিন্না কিন্তু থাকছেন বম্বেতে, তারা কোনো বাড়িতে আছে, যেরকম মাঝে মাঝে পাকিস্তান বলে ম্যাডাম আমাদের দিয়ে দাও, আদার করে না। যাই হোক, এখন জিন্না তখন বললো না, আমি তখন তো স্বপ্ন দেখছেন পূর্ব পাকিস্তানের প্রথম কাদের আজম হবেন, মুখ্যমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন পাকিস্তানের। অনেক কথা বলার পরে জিন্না পূর্ব পাকিস্তানকে ছেড়ে দিতে রাজি হলেন, বলেন আই এম রেডি টু লিভ ইস্ট পাকিস্তান প্রোভাইডেড দ্য মুসলিমস অফ দ্য ইস্ট পাকিস্তান আর প্রোটেক্টেড। শরৎচন্দ্র বসু বলেন আমি কথা দিচ্ছি। দেখুন, মোহাম্মদ আলী জিন্না নিজে একজন অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ ছিলেন। আজকে ইউনাইটেড বেঙ্গল, ইউনাইটেড ইন্ডিয়া যদি হতো, নেহরুর আগে কিন্তু নাম হয়েছিল মোহাম্মদ আলী জিন্না প্রাইম মিনিস্টার হওয়া। নেহরু তো কোথায়, একদিকে নেহরু, একদিকে বল্লভভাই, একদিকে জিন্না, একদিকে বল্লভভাই প্যাটেল, এদের দুজনের নাম এসছে, কি হবে? তিনি এসে শরৎচন্দ্র বসু বললেন যে ইউনাইটেড সভারেন বেঙ্গল ফর্মুলাটা কি? সেটা হলো, জিন্নার খুব ইচ্ছে ছিল, না আমার কলকাতাটা চাই পাকিস্তানের মধ্যে, বলে সেটা হবে না, শরৎ বসু বললেন, এবং কংগ্রেসেরও সেটা আপত্তি হলো, আর এটা কংগ্রেসও চাইবে না, আমি চাই না, আমি তো ভাগই হতে দেবো না। তখন ঠিক আছে, আপনি পাকিস্তান নিয়ে থাকুন, সেটা পাঞ্জাবের নেতৃবৃন্দ বলবেন, আমি বাংলার জন্য একটা ফর্মুলা দিচ্ছি, ইউনাইটেড সভারেন বেঙ্গল, যুক্ত সার্বভৌম বাংলা। সেখানে ধর্ম চলে যাবে ব্যাক স্টেজে, ভাষা ও সংস্কৃতিটাকে সামনে রেখে একটা সংযুক্ত বাংলা আলাদা শাসন নীতি হবে। সমস্ত কিছু থাকবে সেন্ট্রালের আন্ডারে, দিল্লির আন্ডারে, স্বরাষ্ট্র সব কিছু, খালি হোম মিনিস্ট্রিটা একটা থাকবে আর কয়েকটা মিনিস্ট্রি। যখন এইটা শাসন করে টোরে সব কিছু করে যখন দেখা যাবে কয়েক বছর বাদে এই পরিস্থিতিটা অনেক ভালো হয়েছে, আস্তে আস্তে ইউনাইটেড সভারেন বেঙ্গল ইন্ডিয়ান ডোমিনিয়নের মধ্যে মিশে যাবে। আমি একটা প্রশ্নে আসছি, সেটা হচ্ছে আমরা একটু আগে মানে এই যে শরৎচন্দ্র বসুর অবদান আমরা সম্পূর্ণভাবে শুনলাম, আমরা এবার শেষ দিকে আমরা এসে গেছি অনুষ্ঠানে। আমরা একটা বিষয়ে যাচ্ছি, এই যে আমরা মাইনরিটি নিয়ে কথা বললাম, একটা মাইনরিটি পলিটিক্স বলি, মাইনরিটি পলিটিক্স, এটা আমি বলি, হ্যাঁ, মাইনরিটিকে নিয়ে যে একটা মানে রাজনৈতিক খেলা, যে খেলার উদ্দেশ্য হচ্ছে ভোট বাক্স, আর কিচ্ছু না, একদম রাজনীতির গোড়ার থেকে এটা হয়ে এসছে। মানে ভারতীয় রাজনীতির গোড়ার থেকে প্রথমে ব্রিটিশরা শুরু করেছে, তারপরে রাজনৈতিক দলরা যেরকম ভাবে এসছে তারা শুরু করেছে। মাইনরিটির জায়গায় আপনি একটু আগে বললেন যে এই কোটা সিস্টেমটা করা হয়েছিল কারণ একটা অনগ্রসর শ্রেণী এরা আস্তে আস্তে অগ্রসর আদিবাসী। এখন যেটা আপনি বললেন ঠিকই বললেন, এখন এই মাইনরিটি রিজার্ভেশনটা হয়ে গেছে ভোট বাক্স। হ্যাঁ, এবার যে প্রশ্নটা আমি করছি, এতগুলো সরকার তো চলে গেল স্বাধীনতার পর, বিশেষ করে মুসলিম অনগ্রসর শ্রেণী, বা আপনি সাঁওতালদের কথা বলছেন বা খ্রিস্টানদের কথা বলছেন, খ্রিস্টানদের অনেক অবদান আছে এখানে, যে আমরা সেন্ট থমাস বা অনেক স্কুল আছে যেখানে মানে প্রিন্সিপাল হচ্ছে খ্রিস্টান, হ্যাঁ, অনেক অবদান আছে আমাদের এখানে। যে অ্যাংলো ইন্ডিয়ান যে কমিউনিটিটা, বো ব্যারাক, যেটা পুরো একটা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, কিন্তু এই যে মুসলিম অনগ্রসর শ্রেণীকে, এখানে আমাদের তরতাজা একটা বিজ্ঞান মঞ্চ আছে, যেটা আমরা বহুকাল ধরে আমরা জানি, 34 বছরের শাসনকালে এটা হয়েছে, বা তার আগেও হয়তো ছিল, আমি সেটা জানি না, মানে আমার জন্ম তো 76-এ, আমি সেটা জানি না। এদের কি শুধু ঘর করে দেবো, এইটা করে দেবো, সেইটা করে দেবো, এদের কি কোনোদিন ক্যাম্পেইন করে বোঝানোর চেষ্টা হয়েছে যে ভাই তুমি যে কাজটা করছো, তুমি ঘরে ঈশ্বর চর্চা করতেই পারো, আল্লাহর চর্চা করতেই পারো, কিন্তু তুমি যে পরিশ্রম বা মেহনতটা করছো, এটা তোমার মেহনত। যে বামপন্থী দল
এত প্র্যাগমেটিক, এত বিজ্ঞান মনস্ক যে দল, সেই দল তো 34টা বছর, 35 বছর, 34 বছর বললে কম, একটিবারের জন্য চেষ্টা করেনি। বা তার আগের সরকার, যদি কংগ্রেস সরকারের কথা বলি আমি, তারা তো একটিবারের জন্য চেষ্টা করেনি। একটা ব্যাপার হচ্ছে, আমার যেটা মনে হয়, বামপন্থীরা তো ধর্ম মানে না। এই ধরনের মাইনরিটি ক্লাসের মধ্যে কিন্তু আমি যে চেতনা, খুব সেই সুচারুভাবে ধর্মের বীজটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমার যেটা ধারণা। তাদের বলা হয়েছে যে কমিউনিস্টদের কথা তোমরা শুনো না, ধর্ম মানে না, ওদের কথা যদি শুনে চলো তোমার ধর্ম নিয়ে তুমি থাকতে পারবে না। কিন্তু এখন আমি আপনাকে বলতে পারি যে সমস্ত গরিব মুসলিম, তারা কিন্তু এখনো বলে যে আমাদের জন্য যদি মানে অর্থনৈতিকভাবে আমাদের কারো ঘর করে দেওয়া বা কিছু করে দেওয়া, এটা সিপিএম করেছে, তারা কিন্তু বলেন। কিন্তু তারা কিন্তু স্বীকার করছেন এবং তারা কিন্তু মানছেন। কিন্তু তাদের যখন মানছেন, এটা কি একটা রাজনৈতিক দলের শুধু উদ্দেশ্য কি এইটা যে আমি ভোটে জিতে কি করে ক্ষমতায় আসব, না এটা যে অন্ধ সংস্কার? এটা তো বামপন্থীরা চিরকাল লড়াই করেছে অন্ধ সংস্কারের বিরুদ্ধে, কিন্তু একমাত্র এই শ্রেণীটার ওপর তারা গিয়ে এই ক্যাম্পেইনটা আমি দেখিনি। এবং আমি আরো একটা ঘটনা বলি, তসলিমা নাসরিনকে যখন এখানে বিতাড়িত করা হলো, এখান থেকে বিতাড়িত করা হচ্ছে, তখন তারা টিভি চলছে, তারা টেলিভিশন যখন ছিল, শাহী ইমাম ওখানে বসে বলছে আমাদের যদি না সরকার সাপোর্ট করে তাহলে সরকার উল্টে যাবে। এই যে অডাসিটি, এই যে ঔদ্ধত্য, আমি বলছি না এর মানে সব মুসলমান মাত্রই খারাপ, আমি এটা বলছি না। এই সব জায়গায় এত নমনীয়তার কি প্রয়োজন? যে যেহেতু আমরা যদি রেশিও করি, একদম ক্রুড রেশিও আমি করছি, 40% আর 60% আদার রেশিও, এই 40%কে আমি বলছি না ভোটের রাজনীতি, আমি মানবিকতার কথা বলছি যে ভাই তুমি উন্নত করো। এখনো হিন্দু আর মুসলিম যদি বিয়ে করে, এখনো টেরা চোখে দেখা হয় এই সোসাইটিতে, এবং সেটা শুধু টেরা চোখে দেখা হয় না, তাদেরকে রীতিমতো বাধ্য করা হয় মাটিতে হাঁটু বেড়ে বসার মতো, খুন করা দেওয়া হয়। আমরা বেশ কিছু ঘটনা শুনেছি। শুধু তাই নয়, নিজের জাত ছাড়া অন্য জাতে বিয়ে করলেও সমস্যা আসে। এগুলো তো যেহেতু এগুলোর মধ্যে এগুলো তো অস্বীকার করার উপায় নেই, এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে গোঁড়ামিটা একটু বেশি, যেহেতু অগ্রসর শ্রেণী। এগুলো প্রথম থেকেই কিছু নেতৃত্ব, কিছু শ্রেণী, কিছু রাজনৈতিক দল, তারা কিন্তু এই জিনিসটা চালিয়ে যাচ্ছে। আর এটার মূলে শরৎচন্দ্র বসু যেটা বারবার বলেছিলেন, এর মূলে কিন্তু দেশ বিভাগ। ওই যে বীজটা অঙ্কুরিত রোপণ হলো, সেটা মহিরু ধারণ করেছে। এখন প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা ফল সেটা বিষবৃক্ষ। তার অ্যাডভান্টেজ দিচ্ছে পলিটিক্যাল পার্টিরা, এবং এই অ্যাডভান্টেজটা নেওয়ার পরে তাদেরকে ওই তোমার ওই খুঁড়োর কলের মতন লোকটা দেখিয়ে তাদেরকে নেওয়া হচ্ছে, কাজে লাগানো হচ্ছে, পয়সা কড়ি দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি মানছি একটা লোককে শিক্ষা দীক্ষায় উন্নতি করতে গেলে, চেতনায় উন্নতি করতে গেলে, তার বেসিক হ্যাবিলিটিস, তার বেসিক ইকোনমিক স্ট্রাকচারটাকে উন্নতি করতে হবে, নিশ্চয়ই করা দরকার। তার একটা ঘর হবে, তার একটা উপরে পার্মানেন্ট ছাদ হবে, যে ছাদের তলায় বসে তার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে, তার স্কুলের অ্যাডমিশনের জন্য তার একটা রোজগার হবে। এগুলো ডেফিনেটলি করতে হবে, না হলে হবে না। আমি হাতে ধরে খাইয়ে দিতে পারবো না। তাকে স্বয়ংসম্পূর্ণ করতে গেলে তাকে আমি অর্থনৈতিক দিক থেকে কিছুটা স্বয়ংসম্পূর্ণ করতে হবে। কিন্তু আরেকটা জিনিস সেটা হচ্ছে, বিপক্ষের দলও কিন্তু ভোগ করে যাচ্ছে। সব দিকে দেখা, আর সর্বভারতীয় ক্ষেত্রে যখন এই ষড়যন্ত্রগুলো চলছে, একটা প্রভিন্সে তার প্রভাব পড়বেই, পড়তে বাধ্য। আর সব থেকে বড় কথা হচ্ছে তাদের চেতনার উন্নতি করা প্রয়োজন, নিশ্চয়ই করা প্রয়োজন, নিশ্চয়ই করা প্রয়োজন। আজকে ধরুন বামপন্থী পার্টিদের মধ্যে যে বেনজল ঢুকেছিল, তার প্রমাণ তো আমরা পেয়েছি। আজকে 34 বছর রাজত্বের পরে যখন চলে গেল, আমি তাবর তাবর নেতাদের দেখেছি অন্য রাজনৈতিক দলে যোগ দিতে। পশ্চিমবাংলায় হয়েছে, বড় নেতা তারা, তাদের তো কোন ছাড়। আজকে আমি একটা বামপন্থী রাজনীতি করতাম, আমি হঠাৎ করে দক্ষিণপন্থী রাজনৈতিক দলে চলে গেলাম কেন?
না আপনার কি মনে হয় সচেতনতা ছিল না, যদি এটা তৈরি করা হয়নি। যদি বামপন্থীরা যে অর্থনৈতিক উন্নতি যেরকম করছে তার সঙ্গে সঙ্গে এদের যদি মেন্টাল গ্রোথের চেষ্টা করতেন তাহলে কি খুব একবারে অনর্থ নেমে আসতো? মেন্টাল গ্রোথ চট করে তো করা যায় না অভিজিৎ, 35টা বছর। এবং আমি একটা জিনিস বলছি, এর মধ্যেও বেশ কিছু লোক ছিলেন যারা জোয়ারের জলে গা ভাসিয়ে চলে এসেছিলেন। আমি দেখেছি আমি এখন রেগুলার তো রিউনিয়নে যাই প্রত্যেক বছর। আমার সঙ্গে কি আমার সমসাময়িক কি আমার সিনিয়র যারা করতেন, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম এদের পাত্তা পাওয়া যেত না। পরবর্তীকালে দেখেছি এরা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, এমএলএ। আরে বাবা, একটা বামপন্থী হয়ে গেলে আমরা জানলাম না। আমরা দেখে সেই এটাই হচ্ছে সিচুয়েশনের অ্যাডভান্টেজ নেওয়া। আবার যখন ভাষা পাল্টালো এদের মধ্যে অনেকেই হয় পার্টি থেকে বিতাড়িত হলেন, নয় তারা পার্টিকে স্যাবোটাইজ করে অন্য পার্টিতে যোগ দেবে। তো নিজেদের মধ্যে যদি কনসিয়াসনেসটা না থাকে, আমি জনগণের কাছে কি কনসিয়াসনেস করবো বলুন তো? আজকে বামপন্থীদের থেকে থেকে অ্যাসিড টেস্ট দিতে হয়। আজকে আমার ভালো লাগে একটা জিনিস, অন্তত কিছু নতুন মুখ দেখি আমি বামপন্থীদের মধ্যে, ইয়াং জেনারেশনে। তারা কি জন্য এসছে? তারা তো জানে যে আমার কাছে কিছুই নেই ভবিষ্যতে, আমাদের কোনো চাকরি নেই, হবে না, কিছু হবে না, তবু তারা তো করছে। একজন মেয়ে তো সেদিন শুনলাম সেরা ইন্টারন্যাশনাল কনফারেন্সে ইটালি যাচ্ছে, রিসেন্টলি ডক্টরেট হয়েছে। তো শিক্ষা দীক্ষা তো হচ্ছে তাদের, এরা তো আসছে, এরা তো কোনো বিরাট কিছু একটা এদের কাছে সোনার খনি নেই চোখের সামনে। এরা জানেন কিছু হবে না, করতে পারবে না, তবু আসছে। তো দেখা যাক, ইটস এ চেঞ্জ। একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আরেকটা চ্যাপ্টার হয়তো আরম্ভ হবে, তার মাঝখানে একটা ফেজ আছে। চ্যাপ্টার ইজ অলওয়েজ ফলোড বাই আদার। দাম্ভিক হয়ে কি শাসনভারের ক্ষমতায় এসে আমি যা করবো তাই ঠিক করব, এই নিয়ে চলতে পারে না লোকে। সেটা প্রমাণ, বারবার রাজনীতিতে সেটা প্রমাণিত হয়েছে। এখন যতই বলুক, নিজেদের মধ্যে যতই এরা মুখে লড়ালড়ি করুক, কিন্তু ফর্মুলা যেটা বলছে, আমি জানি না, অনেকেই সেটা বলে, আমি মাঝে মাঝে চিন্তা করি ঠিক কিনা, যে আমি দিল্লি সামলাচ্ছি, তুমি বাংলা সামলাও। যদি সেটা না করি তাহলে বামপন্থীরা ঢুকে যাবে চোরা পথে, সেটি আমরা চাইব না। এই যে পিছিয়ে পড়া শ্রেণী যাদের আমরা বলছি যে শিক্ষা কম, যারা অলৌকিকতায় বিশ্বাস করে, যে জল পোড়া, আমি বলছি, আমি এদের প্রত্যক্ষদর্শী। এরপরে যে ডাক্তার দিয়ে কিছু হবে না, মুসলিমদের মধ্যে প্রকট যেহেতু অনগ্রসর, হিন্দুদের মধ্যে আগের থেকে অপেক্ষাকৃত অনেক কমে এসছে। ট্রাইবাল নিতে আছে, হ্যাঁ ট্রাইবাল নিতে আছে, যার পক্ষে কম আছে ট্রাইবাল নিতে, হ্যাঁ এখন অনেকে বিশ্বাস করে সেটা। হ্যাঁ ট্রাইবালদের মধ্যে থাকা স্বাভাবিক। হ্যাঁ ট্রাইবাল কিন্তু এরকম আমি দেখেছি, এই ট্রাইবালদের মধ্যেও তো আবার মানে শিডিউল ট্রাইবদের মধ্যেও তো অনেক শিক্ষিত লোক বেরিয়েছে। তারা তো ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছে তারা উচ্চশিক্ষা করে তারা মাস্টারি করছেন, কি প্রফেসর হয়েছেন, করছেন তো তারা, সরকারি চাকরি করছেন তারা, কেমন। কিন্তু তাদের মধ্যে আমি সেদিন দেখছিলাম একটা ইয়েতে, একজন বলছিল যে এই আদিবাসীদের মধ্যে মুর্মু, হাসদা, এদের মধ্যেও যদি আবার ভাগাভাগি আছে, মানে একটা গ্রুপ যদি আরেকটা গ্রুপের কোনো ছেলে মেয়ে যদি বিয়ে করে, এদের সমাজে সেটা আপত্তি ওঠে। সেটা তো আছি। আমার যে শেষ প্রশ্নটা ছিল, তাহলে কি রাজনীতির আঙিনা কোনোদিনই অনগ্রসর শ্রেণীর উন্নতি হবে না, মানসিক উন্নতি? টাকা আমি বলছি না, সেটা তো আমাদের অপেক্ষা করে দেখা ছাড়া উপায় কি। আমি তো কোনো বড় রাজনীতিবিদ নই, আমি রাজনৈতিক বিশ্লেষকও নই, আমি একজন সাধারণ মানুষ যে নেতাজির চিন্তাধারায় যে পথ চলে। আর আমার একটাই যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা পুরোপুরি লেখা হোক। আপনাকে অনেক ধন্যবাদ। দীর্ঘ আমরা আলোচনা করলাম, বিতর্কিত আলোচনা অনেক এলো। মানুষের প্রথম এবং শেষ, মানুষ বা সমস্ত জায়গায় প্রত্যেকেই অস্তিত্বের জন্য বিপন্ন, প্রত্যেকেই এমনভাবে বিপন্ন হয়ে আছে। আলটিমেটলি শেষ কথা হচ্ছে মানুষের কাছে রুজি রুটি।
এই রুজি রুটি কে কিভাবে রোজগার করবে তার নিধান আমি দিতে পারবো না। আমি এইটুকু বলতে পারি যে কিছু অন্তত নীতি বা এথিক্স নিয়ে আমরা বাঁচি। হয়তো রোজ মাংস না খাই, রোজ মাছ না খাই, একটু যদি আমরা নিজের নীতি এবং সততা নিয়ে বাঁচতে পারি একটু, এবং একটু যদি আমরা অন্যের ক্রাইসিসে নিজেরাও একটু পা বাড়াই, না দরকার নেই, ও বলেছে তো বলেছে, ওটা ও বুঝুক, আমারটা আমি বুঝি, একটু যদি আমরা পারি, আমার মনে হয় কোথাও একটা ইউনিটি তৈরি হবে। এখনো সে সময় আছে। ইউনিটি বলতে মানবিকতার ইউনিটি, কোনো প্রোপাগান্ডার ইউনিটি না। আমরা সেই ইউনিটির দিকে এগোই, একটু চেষ্টা করে দেখি না, না পারলে না পারবো, লড়াই তো করতেই হবে, মনের লড়াই। তাতে মন ক্ষতবিক্ষত হবে, বিপর্যস্ত হবে, হতাশ হবে, কিন্তু আবার কোনো ক্রমে উঠে দাঁড়াতে হবে। ভালো থাকার চেষ্টা করবেন বন্ধুরা। নমস্কার।